বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলে মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। হঠাৎ যদি এই হালের ভারতবর্ষে বদ্যির ভূমিকায় অবতীর্ণ হয় উর্দিধারীরা, কোনো সন্দেহ নেই যে সুকুমার রায়ের গন্ধ বিচারের থেকে রাষ্ট্রের মাংস বিচার অনেক বেশি উদ্বেগের। বিশেষ করে সেই রাষ্ট্রে যেখানে এই কিছুদিন আগে শুধুমাত্র ফ্রিজে গোমাংস রেখেছেন এই অজুহাতে একজন মানুষকে স্রেফ পিটিয়ে মেরে ফেলা হলো। পুলিশ যথাসময় এলো না এবং যখন এলো তখন সব দেহটি সংগ্রহ করলো, পাশাপাশি সংগ্রহ করলো ফ্রিজে রাখা মাংসটি। ফরেন্সিক পরীক্ষা দেখা গেল সেটি ছাগ মাংস, কিন্তু রাষ্ট্রের ভাবখানা এমন যেন গোমাংস রাখা থাকলে তাহলে ওই জ্যান্ত মানুষকে পিটিয়ে মারাটা খুব যুক্তিযুক্ত ঘটনা হতো। গতকাল থেকে কেরল ভবনে যে অলিক নাট্য চলছে এই গোমাংস বিতর্ককে কেন্দ্র করে আপনারা দেখেছেন। এই সমস্ত কিছুকে ধিক্কার জানিয়ে আমাদের এই অনুষ্ঠান, আমাদের বিষয়। রাজধানীতে সরকারি আবাসে পুলিশের মাংস বিচার, ফরেন্সিক পরীক্ষা ফ্রিজের খাবারেও, মেনু কার্ডেও শাসকের ফতোয়া। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, অধ্যাপক মহিদুল ইসলাম, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। অন্যদিকে রয়েছেন কবি শ্রীজাত, অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুরী এবং কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা। ওদের কাছে যাব, কিন্তু আজকে ঠিক কীরকম চেহারা এই কেরলের সরকারি অতিথিশালাটি সেখানকার আপনাদের দেখাবো। পাশাপাশি জানাবো হিন্দু সেনা নামক দলের যে নেতা, যে অধ্যক্ষ, আমরা সরাসরি বলছি যে দুষ্কৃতিটি এই ঘটনা ঘটিয়েছে, তাকে অবশেষে গোটা দেশের সমস্ত সংবাদ মাধ্যমের চাপে গ্রেফতার করা হয়েছে। हम लोग क्या गाना है ये हम लोग डिसाइड करेगा और बाहर का लोग डिसाइड नहीं करना है। दिस इज अप टू इंडिविजुअल फ्रीडम। খাবার পাতে খবরদারি চলবে না। বুধবার নয়াদিল্লিতে কেরল ভবনের ক্যান্টিনে বসে সাপ বুঝিয়ে দিলেন এই মানুষগুলি। এদিনও তাদের সকলের পাতে পাতে ঘুরছে সেই বিফ ফ্রাই। বুধবার সকাল থেকে কেরল ভবনের মেনু কার্ডে ফিরে এসেছে বিফ ফ্রাই। তবে বিতর্ক এড়াতে ক্যান্টিন কর্তৃপক্ষ মেনু কার্ডে লিখতে বাধ্য হয়েছে যে বিফ ফ্রাই মানে গোমাংস নয়, মোষের মাংস দিয়ে তৈরি। খাবার পাতে অবশ্য বিতর্কের কোনো আঁচ পড়েনি। উল্টে বুধবার তো কেরল ভবনের সমৃদ্ধি ক্যান্টিনের বিফ ফ্রাইয়ের চাহিদা এতটাই ছিল যে দুপুর 1টার মধ্যে তা শেষই হয়ে যায়। बीफ खत्म हो गया? खत्म हो गया सर, बीफ कारी भी खत्म हो गया, फ्राई भी खत्म हो गया। क्यों खत्म हो गया? वो जल्दी पूरा खा के खत्म कर दिया, क्या करेगा। দুপুর 2টোর পর নতুন করে আবার বিফ ফ্রাই রান্না করা হয়। বিতর্কের পর যে কেরল ভবনের বিফ ফ্রাইয়ের বিক্রি বেড়েছে তা বোঝা গেল টেবিলে টেবিলে চেটে পুটে খাবার বহর দেখেও। वी लाइक इट, बहुत अच्छा लगता है। हम लोग क्या गाना है ये हम लोग डिसाइड करेगा और बाहर का लोग डिसाइड नहीं करना है। दिस इज अप टू इंडिविजुअल फ्रीडम। नोबडी कैन ट्रेसपास टू आवर राइट टू ईट। आई एम प्राउड ऑफ इट। I am here for the last 18-20 years. I am a regular visitor here. One person can create such a situation, such a ruckus, and police can dance according to their tunes. You know, this is something very dangerous. If today they can enter, you know, unauthorizedly enter, they can state bhavan, and they will enter any kitchen. সাধারণ মানুষের পাশাপাশি এদিন কেরল ভবনের ক্যান্টিনে আসেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও নীলোৎপল বসু, কেরল সিপিএম এর রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন এবং কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী এম.এ. বেবিও। চেকে দেখার পর ঋতব্রত তো বিফ ফ্রাই প্যাক করেও নিয়ে যান। এই ধরনের আক্রমণগুলো প্রকৃতপক্ষে আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর আক্রমণ এবং অলিখিত জরুরি অবস্থা, মানে আনডিক্লেয়ার্ড আনঅফিসিয়াল ইমার্জেন্সি তা জারি করার প্রচেষ্টা চলছে। এই ইস্যুতে কেরল সরকারের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে কে কি খাবেন সেটা তার নিজস্ব বিষয়। কাউকে কি বলেছে তুমি এই মাংস খাবে না, কাউকে কি বলেছে তুমি এই শাড়ি পরবে না, কাউকে কি বলেছে তোমার এখানে তুমি গান গাইবে না, এই আমার কি কথা। দেখুন, আমি কি খাই পছন্দ করি, অরুচি খানা পররুচি পড়া, আমরা ছোটবেলা থেকে শিখেছি, তাই তো। আমি কি খাবো খাই, সেটা আমার পছন্দ। ক্যান্টিনে যখন এই ছবি, তখন সেখানে পুলিশি অভিযান নিয়ে বিতর্কের আঁচ এখনো কমেনি। এই প্রেক্ষিতে দিল্লি পুলিশ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিয়ে দাবি করেছে তল্লাশি নয়, তারা নিরাপত্তার স্বার্থেই সেখানে গিয়েছিল। रिपोर्ट हमने भिजवा दी। रिपोर्ट में क्या है, क्या आपने रिपोर्ट जो है एडमिनिस्ट्रेटिव रिपोर्ट को मैं इस प्रकार से डिस्कस करना नहीं चाहूँगा। तो मैंने आपको पहले ही बताया कि पुलिस जो है पीसीआर कॉल को अटेंड करने के लिए वहाँ पे गई थी। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে কিসের নিরাপত্তা। হিন্দু সেনা নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত পুলিশে ফোন করলেন আর পুলিশ কেরল ভবনের ক্যান্টিনে পৌঁছে গেল। অন্য ঘটনার ক্ষেত্রে পুলিশের এই তৎপরতা চোখে পড়ে না কেন? কড়া সমালোচনার মুখে পড়ে গোমাংস বিতর্ক নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করে প্রধানমন্ত্রীর দপ্তর। অবশেষে বিষ্ণু গুপ্তকে আটক ও পরে গ্রেফতার করা হয়।
কিন্তু ফোন পেয়ে পুলিশ তড়িঘড়ি কেরল ভবনে পৌঁছতে পারলে গ্রেফতার করতে এত দেরি হলো কেন? তাহলে কি চাপে পড়ে বাধ্য হয়ে সিদ্ধান্ত? পাশাপাশি বিষ্ণুগুপ্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে 107 ও 151 ধারা দেওয়া হয়েছে তা জামিনযোগ্য হওয়াতেও নানা মহলে ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আমাদের স্পষ্ট প্রশ্ন যে ফ্লাইটের ক্ষেত্রে হোক্স কল দেওয়ার জন্য যদি সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় এবং অজামিনযোগ্য ধারায় মামলা আনা হয়, তাহলে এই বিষ্ণুগুপ্তের ক্ষেত্রে কেন এত পরে বসিয়ে রেখে আলোচনা করে গ্রেফতার এবং সবকটি জামিনযোগ্য ধারা দেয়া হলো? আমি প্রভাকরদার কাছে আসবো। প্রভাকরদা, আপনি তো নিরামিষাশী। বাড়িতে ধরুন আপনাকে গিয়ে এই হিন্দু সেনা বা রাষ্ট্রের পুলিশ বাহিনী গিয়ে বলল একটা আমিষ পদ আপনাকে খেতে হবে, আপনাকে রাতে মাটন বিরিয়ানি খেতে হবে আজকে, তো কোনো সভ্য সমাজে সভ্য নাগরিক হিসেবে আপনি মেনে নেবেন আপনার রুচির ওপর রাষ্ট্রের চাপিয়ে দেওয়া নির্দেশ? যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছেন, যে পুলিশ পৌঁছে গেল এত তৎপরতার সঙ্গে, তারপর অ্যারেস্টও হলো, তার কারণ হচ্ছে বিফ নিয়ে দাদরিটার দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। আপনিও বললেন, চ্যানেলে বলেছেন যে সময় মতন পুলিশ পৌঁছয়নি, সময় মতন পুলিশ পৌঁছয়নি। আমি তৎপরতাটাকে কোশ্চেন করছি। শুনবেন, এই দিল্লি পুলিশ 22 বছরের একজন ধর্ষিতাকে ফিরিয়ে দিয়েছে, 10 দিনেও এফআইআর রুজু করেনি। এই দিল্লি পুলিশ 2 বছর এবং 5 বছরের দুটি শিশু কন্যা তারা ধর্ষিতা হয়েছে, ব্যবস্থা নেয়নি। এই দিল্লিতেই নির্ভয়া ঘটনা হয়েছিল, এই দিল্লি পুলিশ সুনন্দা পুষ্করের ঘটনার কোনো কিনারা করতে পারেনি। আপনাকে একের পর এক পরিসংখ্যান দেব, 1.5 কোটি মানুষের নিরাপত্তা যাদের হাতে, সেই 30 জন পুলিশ কর্মী পৌঁছে গেলেন। আপনি বলতে চাইছেন যে এই ঘটনার খবর পেয়ে, গুজবের খবর পেয়ে পুলিশের যাওয়া উচিত ছিল না? না, যদি অঘটন ঘটে যেত, হিন্দু সেনার একজন হুলিগান, একজন গুন্ডা, একজন দুষ্কৃতী, তার ফোনে যদি জানে না, যার ফোনে 30 জন পুলিশ বাহিনী চলে গেলেন, সেনা যখন বলছে আরো বিপজ্জনক, সেখানে রয়েটের অবস্থা তৈরি হতে পারে, যার জন্য গ্রেফতার করবেন। তো আপনি কালকে টেলিভিশন চ্যানেল দেখেননি, এই চ্যানেল দেখেননি, তৎপর কি কমিশনার বলছেন যে কমিউনাল টেনশন হবে, কমিউনাল টেনশন হবে কেরল ভবনের খাবারে। কমিউনাল টেনশন এইটা হবে না যে একদল দুষ্কৃতী তারা গিয়ে হামলা করতে পারে, তাদের অপরাধ নেই। আমি বলছি আমার কমিউনাল টেনশনের প্লিজ অর্থটা বুঝিয়ে দিন। আমি বলছি মিথ্যে অভিযোগ করলো, হোক্স কল করলো, কমিউনাল টেনশন হবে না। কমিউনাল টেনশন হবে একটা বিশেষ মাংস বিক্রি করলে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি আবার বলছি, আপনি আরেকটু যদি তৈরি হয়ে আসতেন আমার খুব সুবিধা হতো। সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্টটি, বুঝতেই পাচ্ছেন এটা কোনো কমার্শিয়াল পাবলিক রেস্টুরেন্ট নয়, রাজ্য সরকারের অতিথিশালা। একজন আইএএস অফিসার রয়েছেন এর দায়িত্বে, রেসিডেন্ট কমিশনার। ফোন করে কথা বলতে পারতো, পুলিশ করেনি, 1 নম্বর। 2 হচ্ছে আপনি দয়া করে একটু দিল্লি মিট প্রিজার্ভেশন অ্যাক্ট 1994টা পড়ে আসবেন, তাতে বলছে বাফেলো মিট, বুলক মিট, অক্স মিট নিষিদ্ধ নয়। কোন অপরাধটা করেছেন এই কেরলের অতিথিশালার লোক? না, কেরলের অতিথিশালার লোকেরা অপরাধ করেনি, তারা তো অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে যে গুজব ছড়িয়েছে সেই কথাটাকে আপনি ঘোরাচ্ছেন। 24 ঘন্টা পর কথাটা ঘোরাচ্ছেন কেন? কেউ ঘোরাচ্ছে না। 24 ঘন্টা পর 30 জন পুলিশ কর্মী ছুটে যায়। আমি বলছি 1.5 কোটি হচ্ছে দিল্লির জনসংখ্যা, 1.5 কোটির কাছাকাছি, তার 1/4 যদি ফোন করে এরকম গুজব ছড়ায়, 30টা করে পুলিশ বাহিনী যাবে। সব বিষয়টা পরিষ্কার, যেহেতু হিন্দু সেনা সেহেতু 30টা পুলিশ বাহিনী গেছে অভিযোগ তদন্ত করে দেখতে। হিন্দু সেনা বলে কোনো বিশেষ বহিষ্কার করেননি তো, যে কেউ নাম করে দিলে হিন্দু সেনা বহিষ্কার করেননি তো আপনারা। আপনি ঘটনাটা নিন্দা করেন না, বিজেপি সেনা না, বিজেপি অ্যাফিলিয়েটেড। প্রাইম মিনিস্টার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, এর চেয়ে বড় কি হতে পারে? রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, বাস্তবে কি ঘটনা করেছে আপনি তো নিন্দে তো করছি, পুলিশ সঠিক কাজ করেছে, পুলিশ সঠিক কাজ করেছে। যারা গুজব করে চড়িয়েছে তারা গ্রেফতার করেননি কেন? গ্রেফতার তো হয়েছে, গ্রেফতার হয় 24 ঘন্টা পর। 24 ঘন্টা পর সমস্ত দেশের সংবাদ মাধ্যম, সমস্ত সেন্সেবল মানুষ, বিরোধী দলের তুমুল সমালোচনার পর মনোহরলাল খাট্টার কেন গ্রেফতার হচ্ছে না? মনোহরলাল খাট্টার, যে হরিয়ানার চিফ মিনিস্টার, সে বলছে যে গরুর মাংস যদি খেতে হয় তাহলে লোককে পাকিস্তান চলে যেত, তো উনি কেন গ্রেফতার হচ্ছেন না? এটা একটা জবাব দেওয়া।
না একই কারণে ভিকে সিং তিনি মন্ত্রিসভায় থাকবেন কেন এখনো পর্যন্ত, যিনি হচ্ছেন দলিতদের সম্পর্কে এই কথা বলেন। না না মনোহরলাল খট্টারের গ্রেফতার হবে কেন? না না ভিকে সিং মন্ত্রিসভায় আছেন এমন কি বলেছে? এরকম নির্লজ্জ আপনি কি বলছেন? এমন কিছু বলেননি, খারাপ কি বলবেন? যে বাক্যটা বিষয়টা শুনুন, আপনারা ভারতবর্ষে একটা অ্যান্টি মোদি একটা ওয়েব তৈরি করার চেষ্টা করছেন। আপনি বলুন তো, এই যে আপনি বলেন অ্যাওয়ার্ডগুলো রিটার্ন করছে, আপনি বলুন দাদরির ঘটনা নিয়ে, দাদরিতে হয়েছে একটা কেরালা হয়েছে, এই যে যারা অ্যাওয়ার্ডটা রিটার্ন করছে কিসের জন্য? দাদরির ঘটনা। দাদরিটা কোথায়? দাদরিটা উত্তরপ্রদেশে কেরালার ঘটনার জন্য বুদ্ধিজীবীরা কেরালার দাদরি, ওখানে কি বিজেপি গভর্নমেন্ট? আপনারা সমস্ত ঘটনা দেখছেন, গোয়াতে নিন্দা করেছে, গোয়াতে এমন কি গোয়াতে বিজেপি গভর্নমেন্ট করেছে, মৃত্যু ঘটেছে নাকি এই ঘটনা? কি বলছেন? জন্য তারা এই কাণ্ডটা করছে এবং তারা শুনুন, তারা দেশে মানুষ আসল ব্যাপার নয়, এই সোকাল এই ব্যাপার তৈরি করার চেষ্টা করছে, মোদি গভর্নমেন্ট যে কাজগুলো করছে তারা বুঝতে পারছে তাদের ভবিষ্যৎ নেই, চেষ্টাগুলো করছে। খুব ভালো। প্রভাকরদা বলছেন যে এমন কি আর বলেছে, আমি মন্তব্যে যাচ্ছি না, আমার ধারণা প্রভাকরদাও ক্যামেরার সামনে মন্তব্যটা আরেকবার উচ্চারণ করতে পারবেন না। আমি সিজাতের কাছে যাবো। সিজাত, তুমি কবিতায় লিখেছো যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। জায়গা তো করছেই না, উপরন্তু আরও জায়গাটা ছোট হচ্ছে। মানে রাষ্ট্র আমাদের রুচি, আমাদের খাদ্যাভ্যাস, যৌনাচার সমস্ত ক্ষেত্রে যে আধিপত্যটা স্থাপন করছে, এটা তো একটা বিচ্ছিন্ন একটা অংশের ঘটনা নয়, এটা একটা সামগ্রিক রাষ্ট্রীয় প্রবণতা। কতটা বিপজ্জনক? অসম্ভব বেশি বিপজ্জনক। এবং আমার এখন মনে হয় যে এর থেকে তো মুঘল শাসন ভালো ছিল। অন্তত রাষ্ট্র ঘরে ঢুকে এসে ঠিক করে দিত না আমি পাজামা পরবো না, আমি হাফ প্যান্ট পরবো, আমার ফ্রিজিডিয়ারে কি থাকবে, আজকে মইদুল পর্ক খাবেন কিনা, আমি বিফ খাবো কিনা, এটা আমি একা ঠিক করব, আমার স্ত্রী বা মাও ঠিক করবেন না। কিন্তু আমার লিগ্যাল গার্জিয়ান যারা, আমার বাবাও কখনো ঠিক করতে পারেন না আমি কি খাবো। আমি একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে আমার সব রকম অধিকার আছে, আমি কাউকে বিরক্ত করতে পারি না। আমি নিশ্চয়ই মইদুলকে রাগিয়ে এমন কিছু করব না যেটার জন্য মইদুল খেপে যাবেন। কিন্তু আজকে রাষ্ট্র এই ভূমিকায় নেমে এসছে যে সে এতখানি নজরদারি এবং খবরদারি চালাচ্ছে, তাহলে এটা বাসের অযোগ্য জায়গা হয়ে যাবে। আমি ভাবছি যে আজকে দূরে ঘটছে, কাল যদি পশ্চিমবঙ্গে কোনো ক্রমে এই ধরনের কিছু যেন না হয়, তাহলে আমাদের মতো স্বাধীন মনস্ক মানুষরা যাবো কোথায়? আমরা থাকতে পারবো না। এবং এই দেশে এখন সত্যি বলতে খারাপ লাগছে সুমন, কবিতাগুলো লিখি কারণ আশা ছাড়া চাষার বাঁচার কোনো উপায় নেই, কিন্তু এখন খুবই ইনসিকিউর লাগে, ভীষণ ইনসিকিউর লাগে কখন কি খাড়া নেবে আসবে। এবং আমি আমার মতো বাঁচার ন্যূনতম অধিকারটুকু যদি আজ হারিয়ে ফেলি, আজ ভোট দিতে গেলে কারুর কথা শুনতে হবে, আজ গরু খেতে গেলে শুনতে হবে, কালকে তো বলবে লাল ফতুয়া পড়তে পারবো না। আমার যদি বলে কাল থেকে টাই পরে ঘুরতে হবে, কি তোমার মতো টাই পড়তে পারবো? আমি জানি না টাই পড়তে। তো এটা তো মানুষের ব্যক্তিগত জায়গা, আর রাষ্ট্রকে ঠিক করতে হবে সে কোথায় চৌকাট টানবে, আমি কতদূর ঢুকবো। আচ্ছা, এই সরকারি যখন ক্ষমতা এসেছিল তো বারবার একটা কথা আমরা শুনতাম, মিনিমাম গভর্নমেন্ট। কোথায় গেল সেই মিনিমাম গভর্নমেন্ট? ন্যূনতম সরকার মানে সরকার রান্নাঘরে অবধি পৌঁছে গেছে, শোয়ার ঘরে কখন ঢুকবে বোঝা যাচ্ছে। শোয়ার ঘর এবং ওয়াশরুম এই দুটো বাকি আছে, কিন্তু এই দুটো ঢুকলো বলে কালকে যদি আমায় বলে যে শাওয়ারে চান করা বন্ধ আর কোমোড ব্যবহার করা হবে না। মানে কথায় কথায় বিজেপি নেতারা ভারত তীর্থের উদাহরণ দিতেন, একবার ভারত তীর্থটা আরেকবার ফিরে পড়ুন। সেটা আমার মনে হয় পড়া হয়নি। আর আমি বলছি যে প্রসঙ্গটা হচ্ছিল ভিকে সিং, গণতন্ত্রকে হত্যা তো গোহত্যার থেকে বেশি অপরাধ। সেই মন্তব্য করার পরে একজন মানুষের ক্ষমা চেয়েছে, ভিকে সিং ক্ষমা চেয়েছে, ক্ষমার অযোগ্য রাজনাথ সিং হোম মিনিস্টার ওর বক্তব্যকে কন্ডেম করেছে। আমি তো সব আপনি বলেন কি এমন বলেছে, ভিকে সিং ক্ষমা চাইনি, সাফাই দিয়েছেন, ক্ষমা চেয়েছে। আপনি দেখুন, আপনি একটা কথা বলি, একটা কথা বলি, ক্ষমা চেয়েছেন, নিশ্চয়ই ক্ষমা চেয়েছেন, নিশ্চয়ই ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাওয়ার পর আর কি বলার থাকতে পারে? কিন্তু তাকে পার্টির থেকে ডিসিপ্লিন করা হয়েছে যে ভাই এই ধরনের আমি যদি উল্টোটা বলি, যে তিনজনকে ডেকে করবে
তাকে 3 জনকে দেখে নাকি তারা বাড়াবাড়িতে বিরক্ত হয়েছেন, বকুনি দেওয়া হলো। কোন রিফ্লেকশনটা পড়েছে ভারতবর্ষের তারপরের ঘটনায়? কোন প্রতিফলনটা পড়েছে? আমি যদি বলি যে মুখ আর মুখোশের জিনিসটা হয়েছে পুরোটা নাটক, একদম নির্ভেজাল আগমার্কা নাটক। চোরকে চুরি করতে বলা, গৃহস্থকে সজাগ থাকতে বলা, এই লাইন নিয়ে চলেছিল। কেরল হাউসের যে ঘটনাটা একটা দুষ্কৃতি গুজব ছড়িয়েছে, কেউ হিন্দু সেনা হয়ে যাচ্ছে, কেউ মুসলিম সেনা হয়ে যাচ্ছে। এটার জন্য মোদি দায়ী নাকি? এটার জন্য প্রধানমন্ত্রী রিপোর্ট যে পাঠিয়েছে, এরপরে আর কোনো বিষয় কথা নেই। আপনি শুনুন, আপনি শুনুন, আমি বলছি ওই মেনুতে বলছেন বিপ আছে, ঠিক আছে, বিপ আছে। ওই মেনুতে শুয়োরের মাংস আছে কি? ওই মেনুতে শুয়োরের মাংস আছে কি? আমি যদি শুয়োরের মাংস খাওয়া ইচ্ছে হয়, কেরলের মানুষ ঠিক করবেন, আপনি কেন ঠিক করবেন? আমার তো আপত্তি। থাকতে পারে না, থাকতে পারে না, যেখানে গরুর মাংস শুয়োরের মাংস থাকতে পারে না। খুব স্পর্শকাতর ব্যাপার ঠিকই, কিন্তু আপনি কেরলে কেউ শুয়োর খায় না, কেন নেই শুয়োরের মাংস? আমি বলছি যে কলকাতায় প্রচুর রেস্তোরাঁ আছে, আপনার শহরেই প্রচুর রেস্তোরাঁ আছে যেখানে মন্তব্যটা একদিনের জন্য আপনি নিরামিষ ছাড়ুন, আমার সঙ্গে বেরোন এখন। আপনাকে 4 রকমের মাংস মানে আমি বলছি সবই পাবেন। না না, আমার ইস্যুটা তা নয়। আমি এটা আপনি আগে সরকারি রেস্টুরেন্টের কথা বলেছেন, সরকারি রেস্টুরেন্টের কথা বলেছেন, সেটা বলে আমি সরকারি রেস্টুরেন্ট বেসরকারি রেস্টুরেন্টের তফাৎ আছে। আমার বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে আমি তিতিরের মাংস খাবো না কোনো অন্য প্রাণীর, খরগোশের মাংস খাবো। কিন্তু সরকার যখন ঠিক করবে, না আপনি ঠিক করবেন, কিন্তু সরকার যখন ঠিক করবে, কেরলের সরকারকে ঠিক করতে দিন, ভোটে জিতে এসেছে তো, কেন আপনারা ঠিক করবেন? কেন হবে না? কেরল তাহলে যারা হেরে গেছে তাদের কোনো অধিকার নেই। না না, হারার বিষয় নয়, তাদের চয়েসের জিনিস আপনি বলতে চাইছেন, মানে যারা হেরে গেছে এটা তো আরেকটা ফতোয়া, এটা তো আপনি আরেকটা এখান থেকে ফতোয়া দিচ্ছেন, এটা নতুন ফতোয়া না, এটা ফতোয়া দিচ্ছেন। আমি দ্রুত একবার না কোনো ফতোয়া না, কিন্তু আমি বলছি প্রভাকর তিওয়ারি হতে পারে যে এক একটা গোষ্ঠী একটা মাংস খাচ্ছে, এমন হতে পারে। তারা যদি রেস্টুরেন্ট হয় সেখানে তো সবারই ব্যাপার নয়, কিন্তু সরকার যখন মেনু ঠিক করছে, সরকার যখন মেনু ঠিক করছে, তখন সেই মেনুতে দুই সম্প্রদায়ের খাওয়ার জিনিস নেই। না না, আমার বক্তব্য সেটাও আপনি ঠিক করে দেবেন। বলছেন না না, সেটা ঠিক করতে দিন না, করবে না সরকার। না না, গরুর মাংস রাখতে পারে, কেরলের মানুষকে ঠিক করবে না, প্রভাকর তিওয়ারি ঠিক করবে না, হ্যাম থাকবে না, কেন থাকবে? এই বিতর্কটা বলুন, এটা কেন থাকবে? আপনাকে জানিয়ে রাখি, আমি এই প্রসঙ্গে আসতে চাইছি না, সেটা হচ্ছে কেরলে প্রচুর গরুর মাংস খান, পোর্ক খান, তাদের থেকে আপনি তথ্য দিই। সুমন, একটা তথ্য দিই, সেটা হচ্ছে লাইভ মিন্টে, ভারতবর্ষের দ্বিতীয় ব্যবসায়িক পত্রিকা, সব থেকে বড় সার্কুলেশন। সেখানে দুজন অর্থনীতির গবেষক এবং ডেটা জার্নালিস্ট, তারা এনএসএসও যে ডেটাটা 68 যে নাও সব থেকে বড় লার্জ যে স্যাম্পল সাইজ 2011-12, তার হিসেব করে তারা দেখিয়েছে যে 8 কোটি মানুষ ভারতবর্ষে গরু খায়, তার মধ্যে 1.25 কোটি হিন্দু। এই যে 1.25 কোটি হিন্দু মানুষ গরু খায়, তাদের মধ্যে 7% হচ্ছে আপার কাস্ট, উচ্চবর্ণের হিন্দু, 65% হচ্ছে শিডিউল কাস্ট, দলিত সম্প্রদায় থেকে, 5%-এর ওপর হচ্ছে এসটি আদিবাসী সম্প্রদায়, এবং 21%-এর ওপর হচ্ছে ওবিসি। আবার উল্টো দিকে 6.5 কোটি মানুষ যে মুসলিম যারা গরু খায়, তাদের মাত্র 40% মানে গরু খায়, অর্থাৎ 60% মুসলিম আর গরু খায় না। অর্থাৎ ধর্মের সঙ্গে গরু খাওয়া কি না খাওয়া হচ্ছে এটা যুক্ত না, ঠিক এবং সবাই খাদ্যাভ্যাসের সঙ্গে রাষ্ট্রের ইন্ডিভিজুয়াল নাগরিকের কোনো সন্দেহ নেই। আমি দ্রুত একবার দেখাবো, এই কিছুক্ষণ আগে প্রভাকর দা যাকে দুষ্কৃতী বললেন তাকে ধন্যবাদ সেই জন্য, সেই বিষ্ণুগুপ্ত মহাশয় তিনি ঠিক কি করেন, এবং আমি বললাম 24 ঘন্টা ধরে সমস্ত সংবাদ মাধ্যম এবং বিরোধী দলের দাবির পর অবশেষে প্রথমে তাকে ডিটেন করা হয়, গ্রেফতার অবধি করা হয়নি, তারপর অবশেষে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু সবকটি জামিনযোগ্য ধারায়। দেখুন,
ইনি হলেন বিষ্ণুগুপ্ত। দিল্লিতে অবস্থিত কেরল হাউসের ক্যান্টিনে বিফ নিয়ে যে শোরগোল পড়েছে তার কেন্দ্রবিন্দুতে ইনি। নাম শুনে কিংবা ছবি দেখে বেশিরভাগ মানুষই চমকে উঠতে পারেন। মনে হতে পারে এত শক্তিশালী প্রতিভাধর এক ব্যক্তি যার ফোনে দিল্লি পুলিশ নড়ে চড়ে বসে, তার নামই এতদিন জানতাম না। না, বিষ্ণুগুপ্তর নাম না জানাটাই স্বাভাবিক, কারণ আজ পর্যন্ত কোনো ভালো কাজে এর নাম সংবাদ মাধ্যমে উঠে আসেনি। আর বিষ্ণুগুপ্ত হিন্দু সেনা নামে যে সংগঠনের সভাপতি তার কথাও খুব কম লোকেরই জানা। একমাত্র বিষ্ণুগুপ্তর মতো কট্টরপন্থী কিছু মানুষই এর সম্পর্কে অবগত। তবে কেরল হাউসের ক্যান্টিনের মেনুতে বিফ দেখে রেগে অগ্নিশর্মা হয়ে যাওয়া এই বিষ্ণুগুপ্তর এরকম কীর্তি আগেও দেখা গিয়েছে। সম্প্রতি দিল্লিতে প্রেস ক্লাবে কাশ্মীরের নির্দল বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। গর্বের সঙ্গে এই ঘটনার দায়ভার নেয় এই বিষ্ণুগুপ্তর হিন্দু সেনা। বিভিন্ন সূত্র দাবি 2011 সালে হিন্দু সেনা তৈরি হয়, তারপর থেকেই এর সভাপতি বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত একদা আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি। 2005 থেকে 2011 পর্যন্ত শিবসেনার একটি শাখার সহসভাপতিও নাকি ছিলেন। 2014-এ দিল্লিতে আম আদমি পার্টির অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে বিষ্ণুগুপ্তর সংগঠনের বিরুদ্ধে। মাঝ সমুদ্রে পাকিস্তানি নৌকায় বিস্ফোরণের পর একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে খুশি হতে না পারায় তার অফিসের বাইরে বিক্ষোভ দেখাতেও পৌঁছে গিয়েছিলেন বিষ্ণুগুপ্তর অনুগামীরা। 2013-এ ধৃত জঙ্গি আব্দুল করিম টুন্ডাকে থাপ্পড় মেরে নিজের জাতীয়তাবাদী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন এই বিষ্ণুগুপ্ত। আরএসএস বরাবরই বিষ্ণুগুপ্তর সঙ্গে তাদের সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আসছে, কিন্তু বিষ্ণুগুপ্তর ফোনে কেরল হাউসে পুলিশ পৌঁছে যাওয়ার পর বিরোধীরা কটাক্ষ করে বলছে, বোঝাই যাচ্ছে হিন্দু সেনার মাথায় কাদের হাত রয়েছে। অতীতে বিভিন্ন নামিদামি ব্যক্তির সঙ্গে বিষ্ণুগুপ্তর ছবিও সামনে এসেছে। কেন বিষ্ণুগুপ্তকে গ্রেফতার করা হবে না এই প্রশ্ন ওঠার পর শেষ পর্যন্ত বুধবার তাকে আটক করে দিল্লি পুলিশ, বিকেলে গ্রেফতার করা হয়। এবিপি আনন্দ। ইট অ্যান্ড লেট ইট, এটাই কি মোটো হওয়া উচিত নয় যে কোনো সভ্য শিক্ষিত মানুষের রাষ্ট্রে? আমি মইদুলের কাছে আসবো। মইদুল, অনেকে বলছেন যে এই পুরো সবকটা বিতর্ক একেবারে তৈরি করা, দাদরি থেকে কেরল ভবনের বিতর্ক সবটা প্ল্যান করা হয়েছে বিহার ভোটের কথা মাথায় রেখে, হিন্দু সেন্টিমেন্ট ব্যবহার করে হিন্দু ভোটকে সুসংহত করার জন্য। মানবে? হ্যাঁ, এবং তার মাঝে সিরমৌরটাও ঘটেছে হিমাচল প্রদেশে। একটা একদম সংখ্যালঘু ট্রাক চালক, গরিব মানুষ, তাকে এইভাবে একটা গুজব যে গরু পাচার করছে, এটা হয়েছে। কাশ্মীরেও তাই। কাশ্মীরেও তাই। দেখুন, এখানে বিজেপির ভণ্ডামিটাও বুঝতে হবে। গোয়াতে, আপনি মনোহরলাল খাট্টারের কথা বলছি, হরিয়ানার চিফ মিনিস্টার, গোয়াতে কি বলছেন ওখানকার চিফ মিনিস্টার? বলছেন যে গরুটা নাকি খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত, কারণ 38% খ্রিস্টান ভোট আর 2% মুসলিম ভোট, 40%। পুরো ব্যাপারটাই তো ভোটের হিসেব। তুমি যদি গরুটাকেই ব্যান করতে, তাহলে গোয়াতেও তাহলে ব্যান করতে। তুমি যদি গো মাতা নিয়ে যদি অতটা তোমার রেসপেক্ট থাকতো, তাহলে তুমি ওখানেও করতে। এটা হচ্ছে এটা কি ঠিক? এবং দিল্লিতে দেখো না, মানে আমি বলছি পশুপালন দপ্তর যেতে পারে, যেটা আসছে সেখানকার ফুড ইন্সপেক্টর কিংবা ধরো পশু চিকিৎসক যেতে পারে, পুলিশ চলে গেল, মানে গ্যালারি শো হচ্ছে। দেখুন, একজন মানুষ গরু খাবে, ছাগল খাবে, শুকর খাবে, নোটে শাক খাবে, সেটা তো রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই প্রোগ্রামটা করছি কেন? এটা কি করার দরকার ছিল? মানে একটা 21শ শতাব্দীতে আমরা গরু ছাগল নিয়ে এই আলোচনা করছি, মানে কি লজ্জার একটা বিষয়। মানে দ্বিতীয়, যেটা আমি দিল্লিতে থাকাকালীন আমরা ফ্যাকচুয়াল কথা বলছি, ওখানে কিন্তু অত্যন্ত সুস্বাদু মহিষের মাংস পাওয়া যায়, মানে কেরল ভবনের কথাটা যদি ধরা যায়। এখন আমরা জানতাম যে হিন্দুত্ববাদী দল মাঝে এখন গরুবাদী হয়েছে, কিন্তু গরুবাদী ছেড়ে এখন যে মহিষাসুরেরও ভক্ত হয়ে গেছে, এটা তো এই কেরল ভবনের, তুমি এই কথাটা বললে আমি বলছি যে মহিষাসুরকে আমরা পুজো করি, পুজো করি নৈবেদ্য দিই। আচ্ছা, ওদের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা। আমি কিছুদিন আগে দেশপ্রিয় পার্কের কিন্তু এটাতে কিন্তু মহিষের উপরেই কিন্তু সেটা থাকুক, কিন্তু দুর্গাপুজো যখন হবে, দুর্গার পুজো হবে, মহিষাসুর এটা বুঝবেন না। ঠিক। দেখুন, মূল ব্যাপারটা 1958 ছাড়াই কিছু বুঝবেন না। আপনি সুপ্রিম কোর্টের রায়টা বলছেন, আপনি সুপ্রিম আরে ভাই, এই যে কাউ স্লেটার ব্যান হয়েছে 1958 সাল এবং 2005 সালে যে সুপ্রিম কোর্টের রায়, আপনি সেটা পড়েছেন? বিজেপি করেছে। আরে কাউ স্লেটারটা কেন ব্যান হয়েছে? আরে 1958 2005 আপনি একটা তথ্য ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে দিল্লি, এই যে কেরল কালকে যে পুলিশ গেল, দিল্লি সরকারের অধীনস্থ একটা সংস্থা এনডিএমসির কাছ থেকে একেবারে সরকারি আইনি স্বীকৃতিপ্রাপ্ত একটা স্লটার হাউস থেকে সেখানে এই মাংস যায়। এটা বেআইনি মাংস হতে পারে না, যদি হয় তাহলে সেটা দিল্লি সরকারের দায়। তার কারণ মাংসটা কারা সাপ্লাই করছে, যে এনডিএমসি। এই বেসিক জিনিসগুলো তো জানতে হবে। এবং দিল্লি পুলিশ কেন্দ্রের আন্ডারে, আসল ব্যাপারটা আমরা বেসিক বিষয়টাই ছেড়ে চলে যাচ্ছি। কেন পুলিশ গেল
এইটাই হচ্ছে না বেসিক বিষয়টা হচ্ছে আসবো। শুধু আপনাদের বললাম যে বেসিক বিষয়টা একটাই, সেটা হচ্ছে প্রভাকর তিওয়ারি বা মহিদুল ইসলামের ব্যক্তিগত খাদ্যাভ্যাসে, ব্যক্তিগত রুচিতে কেন রাষ্ট্র তার কুৎসিত নাকটা প্রবেশ করাবে। এটা ছোট্ট বিরতির পর আবার এই অনুষ্ঠানে ফিরবো। সঙ্গে শুরুতেই যেটা বলছিলাম, প্রায় দ্বৈত ভূমিকা দিল্লি পুলিশের। একদিকে মারাত্মক অপরাধের ক্ষেত্রে সম্পূর্ণ গাছাড়া মনোভাব, আর কোনো এক দুষ্কৃতীর ফোন পেয়েই 30 জন সিনিয়র পুলিশ কর্মীকে নিয়ে একেবারে ছুটে যাওয়া কেরল ভবনে। দেখুন, কোনো বেসরকারি রেস্তোরাঁ নয়, কেরল সরকারের নিজস্ব অতিথিশালার ক্যান্টিন। আর ফোন পেয়ে সেখানেই গোমাংস বিক্রি হচ্ছে কিনা তার খোঁজ নিতে তৎপর দিল্লি পুলিশ। অনেকে বলছেন, সরকারি অতিথিশালার যদি এই অবস্থা হয় তাহলে তো বাড়িতেও গোমাংস আছে বলে কেউ পুলিশকে খবর দিলে পুলিশে হানা হতে পারে। কিন্তু দিল্লিবাসীর প্রশ্ন, গোমাংসের গুজবের ফোন পেয়ে পুলিশ এত তৎপর হতে পারলে কেন আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সক্রিয় হতে দেখা যায় না? চলতি মাসেই দিল্লিতে 2 ও 5 বছর বয়সী 2 শিশুকে শারীরিক অত্যাচারের শিকার হতে হয়। তখন কোথায় ছিল পুলিশ? পরিসংখ্যান বলছে 2013-র তুলনায় 2014-য় দিল্লিতে ধর্ষণের সংখ্যা প্রায় 31% বেড়েছে। 2013-য় দিল্লিতে 1571টি ধর্ষণের অভিযোগ রুজু হয়েছিল। 2014-তে তা বেড়ে হয় 2069। 2013-য় দিল্লিতে শ্লীলতাহানির 3345টি অভিযোগ দায়ের হয়েছিল। 2014-য় তা বেড়ে হয় 4179। সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশ যদি গোমাংসের গুজবের মতো এক্ষেত্রেও তৎপরতা দেখাতো তাহলে কি এই সংখ্যাগুলি বাড়ার পরিবর্তে কমতো না? দিল্লি পুলিশ রাজ্যের নিয়ন্ত্রণাধীন নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত। তাই আইন শৃঙ্খলা রক্ষায় দিল্লি পুলিশের ব্যর্থতার অভিযোগে এবং গোমাংস নিয়ে কেরল হাউসে হানার প্রসঙ্গে মোদী সরকারের দিকেই আঙুল তুলছে বিরোধীরা। एनिमल प्रिजर्वेशन एक्ट 1994 है, वो बहुत क्लियरली इस बात को कहता है कि दिल्ली पुलिस के पास ऐसा कोई अधिकार नहीं है किसी प्रीमाइसेस में घुस के चेक कर सकें बीफ है या बीफ नहीं बना हुआ। दिल्ली के पुलिस कमिश्नर ने देर रात को प्रेस कॉन्फ्रेंस करके इसी कानून का हवाला देकर देश को गुमराह करने का काम किया। उन्होंने झूठ बोला, उनको अपने पद से इस्तीफा दे देना चाहिए या उनको सैक कर दिया जाना है। दिल्ली पुलिस क्षमा ना चाइले आईनी व्यवस्था नेওয়ার হুমকি দিয়েছেন কংগ্রেস শাসিত কেরলের মুখ্যমন্ত্রী ওমান চান্ডি। We have put all these things to the notice of the Prime Minister and the Home Minister. We expect a reasonable, good response from them. চারিদিক থেকে সমালোচনার মুখে পড়ে সাফাই দেওয়ার চেষ্টা করছে দিল্লি পুলিশ। जब भी कोई मुद्दा होता है उस पर बातचीत होती है और बातचीत होती है। तो आपको रिपोर्ट देने वाले हैं? रिपोर्ट हमने भिजवा दी। इस रिपोर्ट में क्या है, क्या आपने? रिपोर्ट जो है एडमिनिस्ट्रेटिव रिपोर्ट को मैं इस प्रकार से डिस्कस करना नहीं चाहूँगा। কিন্তু পুলিশের সাফাইয়ে কি আর বিতর্ক চাপা পড়ে? দিল্লির আম আদমি পার্টি সরকার এবং কংগ্রেস দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে দিল্লি পুলিশ বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কম, বিজেপির স্বার্থ রক্ষায় বেশি তৎপর তারা। কেরল হাউস বিতর্কের পর এই অভিযোগে আরো বেশি করে সরব বিরোধীরা। এবিপি আনন্দ। নৃসিংহপ্রসাদ বাবু, আমরা যদি বৈদিক যুগে ফেরত যাই তাহলে হিন্দুদের যে গোমাংস খাওয়ার অভ্যেস সেইটাকে আটকাতে এই হিন্দু সেনা বা পুলিশ বাহিনীর কত হাজার পুলিশ কর্মী লাগতো? আপনি একটু যদি আমাদের বৈদিক ব্যাখ্যাটা দেন, তখন কি ছিল এবং সেটা পরিবর্তন হলো কখন? ব্যাখ্যা বলে নয়, আসলে আমার যেটা মনে হয় যে সবসময়ই মানুষের যে খাদ্যাভ্যাসগুলো তৈরি হয় সেগুলো তো সোশ্যাল পার্সপেক্টিভ থেকে উঠে আসে সব সময়। এটা কখনো এমন হয় না যে সোসাইটির বাইরে কোনো খাবার তৈরি হয়ে যাচ্ছে। যেভাবে যে সিচুয়েশনে মানুষ বড় হচ্ছে, যে সিচুয়েশনে মানুষ চলছে, তার মধ্যে দিয়ে খাবার তৈরি হয়, আবার সে খাদ্যাভ্যাস ত্যাগও করে, এরকম তো হয়, পাল্টে হয়ে যায়। এখন যেটা বৈদিক যুগের ব্যাপার, সেখানে যে যত বলুক নানান রকম পরবর্তীকালে পুরাণের যুগ থেকে এরকম আছে যে মুনি ঋষিরা নাকি গরু হত্যা করে আবার মাছিয়ে দিতে পারতেন, অমুক তমুক ইত্যাদি বলা হয়েছে। সেগুলো অতি প্রশংসা, এটা ধরেই নিতে হবে। কিন্তু ফ্যাক্ট যদি ধরা যায়, যদি লিটারেচারটাকে আমরা একটা প্রমাণ হিসেবে মানি, তাহলে সেক্ষেত্রে বৈদিক যুগ কেন, বৈদিক যুগের পরে উপনিষদের যুগ পর্যন্ত প্রায় আপস্তম্ভ যেগুলো ধর্মসূত্রের যে সময়, সেসব সময় পর্যন্ত গোমাংস ভক্ষণ যথেষ্ট পরিমাণ চালু ছিল। কারণ বেদের মধ্যে তো এরকম অনেক জায়গায় আছে যে একটা রান্না হচ্ছে, 50টা গরু রান্না হচ্ছে, ইন্দ্র তার সুগন্ধ পাচ্ছেন, দেবতা,
আপনি শুনছেন যজমানরা সব রান্না করছে, সেটা সুগন্ধ পাচ্ছে। এবং এই যে উৎস যাকে বলি, যে অক্স যাকে বলি ইংরেজিতে, এবং কখনো কখনো বাফেলেও বোঝাতো থাকে। তো ইন্দ্রকে বলা হচ্ছে যে এরকম তিনি খুব এইগুলো এই মাংস খুব পছন্দ করেন। ইন্দ্রের একটা বিশেষণ হিসেবে সেটা আসছে যে তিনি এত মাংস পছন্দ করেন, এই ধরনের গোমাংস। যাজ্ঞবল্ক একটা লোক, সেটা একটা সাংঘাতিক ইনস্ট্যান্স যে তাকে বলা হচ্ছে তুমি কি খাবে আর কি, এই প্রশ্নটা উঠছে। এবং সেটা একটা অন্য একটা বিদ্বৎ সভা চলছে সেখানে বলা হচ্ছে যে তুমি কি খাবার পছন্দ করবে। সেখানে বলছে আমি হ্যাঁ গোমাংস খেতে পারি, কিন্তু একটু নরম হওয়ার দরকার, সেটা আমি তুলতুলে গোমাংসটা পছন্দ করি। পণ্ডিত জনেরা যারা বিদেশি লোকজন তারা আবার এসব নিয়ে অনেক টিপ্পণী কেটেছেন যে কোন জায়গাটা পছন্দ করছেন তার। তো অনেকে বলছেন যে শোল্ডার্স, মানে গরুর যে শোল্ডার্স, এসব জায়গা, যেসব জায়গায় মাংসের এটা বেশি, উনি বলছেন আমরা এই তুলতুলে মাংসটা পছন্দ করি। থার্ড ইনস্ট্যান্সটা আরও সাংঘাতিক, সেটা হচ্ছে ঋগ্বেদের মধ্যে দিবদাস বলে একজন রাজা ছিলেন, তাকে বলা হচ্ছে অতিথিক ব, অর্থাৎ অতিথি আসলে গরু কাটতে হবে। এবং তাকে একাধিকবার যে অতিথিক ব বলা হচ্ছে, তার মানে অতিথির একটা নাম ছিল গোঘ্ন। ইটস দ্য অল্টারনেটিভ নেম, যাকে আমি পর্যায় শব্দ হিসেবে অতিথি বুঝব। বাড়িতে অতিথি এসছে, তার মানে গোঘ্ন মানে অতিথি আসলে পরে একটা গরু কাটতে হবে। আচ্ছা, এটা কিন্তু খুব সাধারণ জিনিস তখন। কেন যে আমাদের এতে একটা জিনিস চালু আছে, আমি এইসব বিতর্কের মধ্যে যাব না, আমার সোজা কথা হচ্ছে যে চালু কি ছিল, কেন বন্ধ, একদম এইটা ব্যাপার। মহাভারতেও তো আছে, মহাভারতের থেকে এটা আরো প্রাচীন। এখন যে গোঘ্ন বলা হচ্ছে, এর একটা সাংঘাতিক উদাহরণ হচ্ছে মধুপর্ক বলে একটা জিনিস হয়, যেটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের যেসব পুজো আর্চা হয় সেখানেও মধুপর্ক বলে একটা জিনিস আছে। সেটা স্বাভাবিকভাবে সেটা জিনিসটা সেই রকম নেই, সেগুলো রিপ্লেসড হয়ে গেছে অন্যান্য জিনিস দিয়ে। কিন্তু মধুপর্ক এমন একটা জিনিস যেটা অতিথি আসলে দিতে হতোই। যেখানে আমার মহাভারতের মধ্যে অন্তত 100 বার আছে, ব্যাস আসলেন, সঙ্গে সঙ্গে তাকে মধুপর্কঞ্চ রাজ্যাঞ্চ, তিনি রাজ্যও দিয়ে দিচ্ছেন, রাজ্য আপনার, আর মধুপর্ক দিচ্ছেন। মধুপর্কের যে সমস্ত এক্সপ্লেনেশন বিভিন্ন জায়গায় আছে, যেগুলো খুব প্রাচীন টেক্সট, সেখানে বলা হচ্ছে মধুপর্কের জিনিসটা কি। সেখানে দই দুধ এসব থাকবে, ঠিক আছে, কিন্তু নামাংস মধুপর্কস্য, কোনো অমাংস মানে কিন্তু গোমাংস, যে গরু ছাড়া কিন্তু মধুপর্ক হবেই না, মধুপর্ক হবেই না। সমস্যাটা কি, আমরা মহাভারতের যুগে এসে দেখছি যে মধুপর্কঞ্চ রাজ্যাঞ্চ দিয়ে দেওয়া হচ্ছে ব্যাসকে, কিন্তু আলটিমেটলি তিনি গরুটা নিয়ে ছেড়ে দিচ্ছেন। ইন দ্যাট টাইম আমাদের বুঝতে হবে যে সেই সময়টা আস্তে আস্তে ভেজিটেরিয়ানিজম আসছে, যেটা হয়তোবা অনেক সময় হয় না, এই যে বড় দুর্গার অ্যাডভার্টাইজমেন্ট আর একজন একদম করে নিচ্ছে, হাইজ্যাক করে নিচ্ছে। তো এটা হয় যে বুদ্ধিজমের যে ব্যাপারটা ছিল, বুদ্ধ জৈনদের যে ব্যাপার, অহিংসার একটা ভেজিটেরিয়ানিজম চলে এলো। তো স্বাভাবিকভাবে হিন্দু যারা আছেন, যারা, আমি হিন্দু বলে এদের সবাইকে আমি হিন্দু বলি, কিন্তু এই যে ব্রাহ্মণিক্যাল টেক্সট গুলো রাজা সেটাকে হাইজ্যাক করে নিচ্ছে, আমি বলবো যে নিয়ে এটা। এবং এটাও ঘটনা যে আস্তে আস্তে গরুর দুধ কিংবা ইত্যাদির মূল্যটা বেশি বেড়েছে। হ্যাঁ, সেই কারণে আমার খাদ্যাভ্যাস, আমি জানি না প্রভাকরদা ঋগ্বেদটাকে ব্যান করতে পারবেন কিনা, মহাভারতের চেষ্টা করে দেখতে পারেন। আমি বুঝতে পারছি না ওটা গোমাংস না অন্য কিছু, উনি নিজে বলেছেন। শ্রীকৃষ্ণকে ভুলে গেলেন, গোপালক হিসাবে শ্রীকৃষ্ণ পরিচিত। শ্রীকৃষ্ণ কি খেতেন? মাখন খেতেন, দুধ খেতেন। সেই যুগটার কথা বললেন না,
আপনি ছিল কিনা ছিল এটা নিয়ে তো আপনি মানেন ইন্দ্র ছিল বলবেন ইন্দ্রর কোন অস্তিত্ব ছিল না সেকুলারের ভাষায় সে কি খেত না খেত এটা তো গল্পগুলো আপনি আসলে তার অপব্যাখ্যা করছেন। ঋগ্বেদ ছিল না, কিন্তু ঋগ্বেদের অপব্যাখ্যা আপনি নিজে বলছেন এই শব্দটা আমি বুঝতে পারছি। আমি ফার্স্ট আপনি ইন্দ্র কৃষ্ণ এদের বিশ্বাস করেন তো? আপনি সেকুলারদের খুশি করার সাথে পরিবেশন করছেন, দয়া করে এগুলো করবেন না। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্দ্র কৃষ্ণ এদের আপনি বিশ্বাস করেন তো? আমি বিশ্বাস করি। ইন্দ্রকে দেবতা বিশ্বাস করেন করে না? তাদের জিজ্ঞেস করুন। সত্যি হাসি সম্বরণ করা সঞ্চালক হিসেবে মুশকিল হচ্ছে। আমি দ্রুত একবার দেখবো যে এই শহরের যারা কৃতি মানুষ, বিশিষ্ট মানুষ কি বলেছেন এই বিষয়ে। আমার মনে হয় মানুষের খাদ্যাভ্যাসের উপর হাত দেওয়াটা একেবারেই ঠিক নয়। যার যা রুচি বা যার যে অভ্যাস বা যার যে সংস্কার সে অনুযায়ী সে চলবে। এটা একটা বহুত্ববাদের দেশ, তো এখানে তো একটা সংস্কৃতি বা একটা ধর্ম বা একটা মত এখানে নয়। ভারতবর্ষকে শাসন করতে হলে এই বহুত্ববাদকে মাথায় রেখে করতে হবে। আমার ফান্ডামেন্টাল রাইটস, আমার সিভিল রাইটস, আমার রাইট টু মুভমেন্ট, স্পিচ অ্যান্ড আদার থিং, এইগুলোকে যদি রেসপেক্ট না করা যায় তাহলে ক্রমাগত মুশকিল যেটা হবে সেটা আমি জানি না। ইতিহাস তো ঠিক মানে প্রেডিক্টেবলি যায় না, হয়তো মানে সিভিল ওয়ার লেগে যেতে পারে। এগুলো তো হচ্ছে রোগের লক্ষণ, যেকে বলে সিমটম। সে মূলটা ধর্মের ভিত্তিতে বিভাজন, ধর্মের ভিত্তিতে দেশভাগ, এটাই মূল। তা অতীতের লাগিয়ে এইভাবে খবরদারি করা, এটা কিন্তু এইটুকুতে আটকে গেছে বা আটকে থাকবে এটা ভাবলে কিন্তু ভুল হবে। ডিকটেট করা হবে সব জায়গায়, কি করে কি ফিল্ম আপনি বানাবেন, কি কবিতা আপনি লিখবেন, কি ছবি আপনি আঁকবেন, কি গান আপনি গাইবেন, এই জায়গায় কিন্তু চলে যাচ্ছে। এই পার্টিটার তো অন্য আর কোনো তাস নেই টিকে থাকার জন্য। উন্নয়ন কতটা হচ্ছে বোঝা যাচ্ছে, আস্তে আস্তে বেরিয়ে পড়ছে সেগুলো। ফলে তাদের হাতে যে তাসটা সবসময় রয়ে যাচ্ছে, সেই তাসটা হচ্ছে কড়া হিন্দুত্বের তাস। আমি পার্থবাবুর কাছে আসবো। এইখানেই আমাদের প্রশ্নটা, যে এই আধিপত্যবাদ যে সমস্ত কিছু রান্নাঘরে ঢুকেও পরীক্ষা করবে। আপনি ভাবুন, দিল্লির প্রায় 1.5 কোটি মানুষের 1/4 যদি ফোন করে বলে যে অমুকের ঘরে এই রান্না হচ্ছে, অমুকের বাড়ি থেকে এই মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে, কতজন পুলিশ কর্মী লাগবে? আমি বলছি এই জিনিসটাকে এন্টারটেন করা, বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে পুলিশকে দৌড় করিয়ে পরীক্ষা করা, এটাই তো রাষ্ট্রের আধিপত্যবাদ। এক্স্যাক্টলি, যেটা রান্নাঘর থেকে শোবার ঘর, শোবার ঘর থেকে শৌচালয়ে ঢুকবে। রান্নাঘর থেকেই শুরু হয়েছে। এবং আপনি যদি দেখেন যে এই আধিপত্যবাদ আসলে কুশীলব যারা, একেবারে একটা টপ ডাউন অ্যাপ্রোচে পুরোটা চলছে। এই কারণের জন্য যে রবিবার বোধহয় মন কি বাত আমি শুনছিলাম, যে প্রধানমন্ত্রীর ভাষণ, তাতে শুনলাম, এটা শুনতে হয় দেশের প্রধানমন্ত্রী বলে, তাতে হচ্ছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা উনি হচ্ছে একটা বলেন মাঝে মাঝে। এবং ঠিক আমি এটা এরকম মনে হয় যে সদা সত্যি কথা বলবে, পরের দ্রব্য না নিয়ে হচ্ছে যে কিছু করবে না, এইরকম কতগুলো হিতোপদেশের কথা, সেগুলো হচ্ছে উনি আওড়াতে থাকেন। এবং এটা পুরোটা জ্ঞান পাপির মতো। আর অন্যদিকে যেটা হয় যে একটা অসহিষ্ণুতার রাজনীতি, যেটা আসলে এই যে বজরঙ্গি এবং তার আত্মীয় স্বজনরা যারা প্রমোট করার চেষ্টা করছেন, সেগুলোকে তিনি কখনো প্রকট কখনো প্রচ্ছন্ন দুভাবেই মদত দিয়ে যাচ্ছেন। এবং পুলিশ এটা বুঝেছে বলেই পুলিশ তৎপর হয় ঠিক সেই জায়গাটায়, যে যেখানে দাঁড়িয়ে এই বজরঙ্গি অ্যাকশনস সেটাকে হচ্ছে যে প্রমোট করা যায়। এবং এই হিন্দু সেনা বা বাঁদর সেনা একবারও তো উনি বলেন না যে দাদরিটা খারাপ ঘটনা হয়েছে, একবারও বলেন না দলিত হত্যাটা অত্যন্ত অন্যায় হয়েছে। এক্স্যাক্টলি। এবং আপনি দাদরির ঘটনার পরের দিন, আমি বলে দিই, দাদরির ঘটনার কন্ডেম করেছেন, একটু বলি, গোলাম আলীর অনুষ্ঠানে একবারও কন্ডেম করলেন না। নিজে বলেছেন। আমি একবার দেখিয়ে দেবো যে কোথায় কোথায় একের পর এক ঘটনা ঘটেছে, কিন্তু সমস্ত বিষয়ে যার বা যাদের বক্তব্য আমরা শুনতে অভ্যস্ত, প্রত্যেকটি বিষয়ে ধারাবাহিকভাবে তারা নীরব। মিলিয়ে নিন।
ভারতকে বিশ্ব সেরা করবেন, নরেন্দ্র মোদীর এমনটাই দাবি। এই লক্ষ্যে পৌঁছতে তার মুখে সবসময় ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এরকমই নানা শব্দবন্ধ শোনা যায়। দিন দুয়েক আগেই নির্বাচনী প্রচারে গিয়ে মোদী এমনটাও দাবি করেন, লালু নীতিশ ক্ষমতায় এলে নাকি বিহারকে পিছিয়ে দেবেন। কিন্তু বিরোধীদের পাল্টা প্রশ্ন, সরকারি অতিথি নিবাসের ক্যান্টিনের তালিকায় বিফ শুনে পুলিশের তৎক্ষণাৎ পৌঁছে যাওয়া কিংবা কার ফ্রিজে কি মাংস রয়েছে তা নিয়ে কাউকে পিটিয়ে খুন করে দেওয়ার মতো ঘটনায় কি দেশ পিছিয়ে যাচ্ছে না? যে ধর্মনিরপেক্ষতার জন্য গোটা বিশ্ব ভারতকে কুর্নিশ করে সেটাই যদি ক্ষুণ্ণ হয় কিংবা সমাজে অস্থির পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি ডিজিটাল ইন্ডিয়ার সার্থক রূপায়ণ সম্ভব? এই প্রসঙ্গেই একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বাজপেয়ী সরকারের মন্ত্রী অরুণ শৌরী। তার কথা অনুযায়ী মোদী সরকার মানে way to characterize the policies of the government is Congress scaled plus a cow. বাজপেয়ী জমানায় গুরুত্বপূর্ণ বেসরকারি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত অরুণ শৌরীর দাবি, অর্থনীতির হাল ফেরানো মানে মোদী সরকারের কাছে সংবাদ মাধ্যমের শিরোনামকে নিজেদের সপক্ষে রাখা। এমনকি যে মনমোহন সিংহকে বিজেপি নিষ্ক্রিয়, দুর্বল বলে কটাক্ষ করত, বর্তমান প্রধানমন্ত্রীর দপ্তরকে দেখে লোকের সেই মনমোহনের কথাও মনে পড়ে যাচ্ছে বলে মোদী সরকারকে ব্যঙ্গ করেছেন বিজেপির এই একদা হেভিওয়েট তাত্ত্বিক নেতা। एक आंसर तो ये है कि अब डॉक्टर साहब को लोग याद करने लग गए हैं। অরুণ শৌরীর দাবিকে বিজেপি গুরুত্ব দিতে না চাইলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোদী ক্ষমতায় এসেছিলেন, সাম্প্রতিক গোমাংস ইস্যু হোক কিংবা বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীদের নানা বিতর্কিত মন্তব্যে তা অনেকটাই চাপা পড়ে যাচ্ছে। জমি বিলে মোদী সরকারকে পিছিয়ে আসতে হয়েছে, জিএসটি এখনো চালু করা যায়নি। এই সবকে ছাপিয়ে সামনে আসছে দাদরি, কেরল হাউস, গুলাম আলীর অনুষ্ঠান করতে না দেওয়ার মতো নানান ইস্যু। অসহিষ্ণুতায় উদ্বিগ্ন সাহিত্যিক মহল, তারা পুরস্কার প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তিনবার সহিষ্ণুতা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের বার্তা দিয়েছেন। কিন্তু দাদরির ঘটনা বা পাকিস্তানি সঙ্গীত শিল্পীর বিরুদ্ধাচরণের ঘটনা দুঃখজনক, অনভিপ্রেত বললেও সরাসরি নিন্দা করতে শোনা যায়নি নরেন্দ্র মোদীকে। বিজেপির যুক্তি, বারে বারে নিজের নানা বার্তায় সেটাই বুঝিয়েছেন মোদী। কিন্তু বিরোধীদের প্রশ্ন, যিনি সব বিষয় টুইট করেন কিংবা বিদেশে গিয়ে এত কথা বলেন, তার সরাসরি দাদরির ঘটনাকে কিংবা দলিত শিশুকে পুড়িয়ে মারার ঘটনাকে অন্যায়, নিন্দাজনক আর হতে দেওয়া হবে না, এটুকু বলতে বাধছে কোথায়? নিজের দলের মহেশ শর্মা, সাক্ষী মহারাজ, সঙ্গীত সোম, গিরিরাজ সিংহ কিংবা বিকে সিংহর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কেন সহিষ্ণুতার পক্ষে কড়া বার্তা দিচ্ছেন না মোদী? কেন মৌখিক বার্তায় কাজ সারছেন অমিত শাহ? এটাও কি তাহলে সেই মুখ আর মুখোশের খেলা? প্রশ্ন বিরোধীদের। যদিও বিহার ভোটের মুখে হঠাৎ করে এই গোমাংস বিতর্ক উস্কে দেওয়ার নেপথ্যে রাজনীতির সূক্ষ্ম চালও থাকতে পারে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। যেভাবে 2014 লোকসভা নির্বাচনের মুখে মুজফ্ফরনগর হিংসার মধ্যে দিয়ে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হওয়ায় ধর্মের মেরুকরণের ভিত্তিতে ভোট হয়েছিল, সেভাবেই বিহারেও এখন তা করার চেষ্টা করা হচ্ছে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। সুখবিলাস দা, মার্কেন্ডেয় কাটজু সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি বলেছেন যে পশুপালন দফতরের ফুড ইন্সপেক্টর যেতে পারে, পশু চিকিৎসক যেতে পারে, পুলিশ যাবে কেন? আমাদের বেসিক প্রশ্নটা ঠিক এই জায়গায়, বৃহত্তর অশনি সংকেত। না, যে পশুপালন দপ্তরের ফুড ইন্সপেক্টর বা ইত্যাদি, সেটাও যাবে এবং রেসিডেন্ট যাওয়ার কথা নয়। কেন যাবে? উনি যেটা বললেন কাটজু সাহেব, কেন বলেছেন আমি জানি না, কেন যাবে একটা রেস্টুরেন্টে, কি খাওয়া হবে কি হবে না, পশুপালন দপ্তরের কি আছে? আর আপনি আগে প্রথমে বলেছিলেন কোন আইন আছে যে যেখানে দিল্লিতে এমনকি আইন আছে যেখানে গোমাংস বন্ধ বা ইয়ে বন্ধ, এসব বন্ধ, তো সেখানে কি করে যায়? তারাও যেতে পারে না। এটা আসলে যেটা আমরা এখানে সবাই যেটা বললাম, প্রভাকর বাবু ছাড়া, কারণ প্রভাকর বলার মানে অসুবিধা নেই, এটা আসলে হচ্ছে যে এরা চাপিয়ে দিচ্ছে। ওই এর আগের জমানায় এদের ছিল মন্দির মসজিদ, তো মন্দির মসজিদ তো আর মুশকিল আবার। আপনি বলছেন উন্নয়নের তাসে আর কাজ হচ্ছে না, এখন আবার উন্নয়নটা হচ্ছে না কোথায়? উন্নয়ন করবে কে? উনি তো ফ্রিকুয়েন্ট ফ্লায়ার, প্রতিদিন যাচ্ছেন এখানে ওখানে, এবং গিয়ে এতদিন ভারতবর্ষে কথাই বলে আসছেন, আর সেগুলোতে ওনারা করেননি, এটা একবারও উনি মনে করতে পারছেন না। ভারতবর্ষ এই ছবিগুলো মোদী যেটা প্রজেক্ট করতে যাচ্ছেন ডিজিটাল ইন্ডিয়া, তার সঙ্গেও তো যাচ্ছে না। কি করে যাবে? তো ভদ্রলোকের তো কোনো রকমই নেই, মানে অসঙ্গতিপূর্ণ সব কথাবার্তা। আর যা নইলে যে ধরনের এত বক্তৃতা ঝাড়েন, এত সুন্দর সুন্দর কথা বলেন, আর যখন এই ঘটনাগুলো ঘটে তাতে তার একটা কথা বলতে গিয়ে তার 14 দিন লাগে,
একটা রিয়াকশন দিতে তিনি পারেন না, বুঝতাম। 13 সালে তো উনি বলেছিলেন, 13 সালে উনি কুকুর শিশুর সঙ্গে তুলনা করেছিলেন সংখ্যালঘু। ব্যাপারটা হচ্ছে তো সবই আছে, আপনারা চোখও বন্ধ রাখেন, পরিষ্কার রিয়াকশন দিয়েছে নরেন্দ্র মোদী, সেটাও শুনতে পান না আপনারা, ওটাই শুনতে পান। বিষয়টা হচ্ছে কবে দিয়েছে গো মাংসকে আপনারা বড় ইস্যু তৈরি করতে চাইছেন। বিহার ইলেকশন, বিহারে আমি বিহার ইলেকশনে গো মাংসটা আপনারা করেছেন, এই শিবসেনার এই অ্যাক্টিভিটিকে আমরা কন্ডেম করেছি, অনেকবার কন্ডেম, বহু নেতারা করেছেন, আমরা ওর সঙ্গে সবকিছু প্রধানমন্ত্রীকে, গৃহমন্ত্রী বলে হবে না, চিফ মিনিস্টার বলে হবে না, সব প্রধানমন্ত্রীকে বলতে হবে। প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীকে আলাদা, চিফ মিনিস্টারকে আলাদা, উল্টো কথা বলেছে। এর মুদ্রার একটা উল্টো পিঠো রয়েছে, আরো বিপজ্জনক। এক্স্যাক্টলি, যেটা নিয়ে হচ্ছে এর পরের দিন থেকে আপনি চিৎকার শুরু করবেন সুমনের স্টুডিওতে এসে, আমি বলছি তার কারণটা আসলে আপনারাই, আপনারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে যেতে বলতে চান। আজকে যে আপনি ধর্মের জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি যেটা চাপিয়ে দিতে যাচ্ছেন ভারতবর্ষে, সংখ্যাগরিষ্ঠ আপনারাই করছেন। এখানে সংখ্যালঘু সবার ধৈর্য থাকে, যদি সত্যি বিশ্লেষণ করা শুনে তাকে বলবেন না, তাহলে এই যে এত বড় ইস্যু হয়েছে, আপনারা এই দেশটা আপনারা করেছেন, শেষের পর ফিরে এসে বলবো, ভৌগোলিক জ্ঞানই নেই আপনার, দাদরি ঘটনা কথা বলবেন না, ভৌগোলিক জ্ঞান নেই, ভারতবর্ষের বাইরে আমাকে একটু বলতে দেবেন, আমি কি একটু বলতে পারি? আমি একটা দুটো কথা বলতে চাই, কবিতাই বলবো একদম। আমি দুটো কথা বলতে চাই। একটা কথা আগের বার প্রভাকর বাবুর কথার পিঠে কথা চাপিয়ে দিলেন বলে বলতে পারলাম না। এক হচ্ছে যে বিকে সিং যে ক্ষমা চেয়েছেন, তাতে ওর নিক্ষিপ্ত বাক্যটা আর ফিরে আসে, ফলে ওর যে মনোবৃত্তি, যে মনোভাব, সেটা স্পষ্ট এবং সেটা ক্ষমার অযোগ্য। এটা আমার বলার দরকার ছিল। আর দুই, বিনয় মজুমদারের একটা লাইন আমার মনে পড়ছে, যেটা আমাদের সকলের খুব প্রিয় লাইন, সকল ফুলের কাছে মোহময় মন নিয়ে যাওয়ার পরেও মানুষেরা কিন্তু মাংসরন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসে। সবার আচার, সবার বিশ্বাস বজায় থাকুক, আমরা যেন ব্যক্তিগত জীবনে সেই বিশ্বাসের স্বাধীনতাটা পালন করার যেন অধিকার থাকে সমস্ত ভারতবাসীর, তাতে রাষ্ট্র কোনোভাবে হস্তক্ষেপ না করে, এইটুকু, এইটা মিনিমাম গভর্নমেন্টের কথা বলে যারা এসেছিলেন, শুধু এই আর্জিটুকু নিয়ে এই অনুষ্ঠান শেষ হোক। সচেতন ভারতবাসী কিন্তু পরিস্থিতির ওপর নজর রাখছেন। ভালো থাকবেন আপনারা, শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান।
সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, ওয়াইল্ড স্টোন ফাইন ফ্রেগ্রেন্স ডিওজ ডিজাইন্ড ইন ফ্রান্স এবং লয়েড LED टीवी, जो दे खुशियों की गारंटी।